দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতা এজেড.এম জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে। বুধবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের স্ট্যান্ডিং কমিটির বৈঠকের খুঁটিনাটি তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের রূপরেখা তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন, এটা আমরা বলেছি, খুব জোর দিয়ে বলছি। আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার, না হলে হবে কি আপনার অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সব কিছু তো আমরা পাবলিকলি হয় না, অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে। তিনি বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, তাদের রাজনীতি করার অধিকার আছে। সেই সাথে বিএনপির দখলদারিত্ব নিয়ে জামায়াত আমিরের অভিযোগের পাল্টা জবাবও দেন তিনি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে যে দলই হোক। আর আপনার আমার সংবিধান, গণতন্ত্রের মূল লক্ষ্য হচ্ছে আপনার যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করবার, এবং সেটা এটা তো কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে। অন্যদিকে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড.এম জাহিদ হোসেন দাবি করেন, সরকারি পদে থাকা আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্রুত অপসারণ করতে হবে। তাদের লেগ স্পেন্সাররা এখনো সবাই বহাল তবিয়তে বসে আছে, কিছু কিছু মানুষ কেবল সরেছে, কাজে এদেরকে সরাতে হবে। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসের মাথায় জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই গেজেট প্রকাশ করা হয়। এর ফলে তাদের রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির আইনজীবী। এবার নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে চায় দলটি। সন্ত্রাসী কার্যক্রম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উস্কানি ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগ তুলে গত 1 আগস্ট জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকার। 5 আগস্ট সরকার পতনের পর 22 আগস্ট নিষেধাজ্ঞা প্রত্যাহারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে জামায়াত। এরপর মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে 3 সদস্যের একটি কমিটি গঠন করে জামায়াতের আবেদন পর্যালোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু ওই কমিটির তদন্তে জামায়াতের সাথে কোনো সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ না মেলায় তারা উপদেষ্টা পরিষদকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুপারিশ করে। এরপরই প্রধান উপদেষ্টার সাথে স্বরাষ্ট্র আইন উপদেষ্টার বৈঠকে জামায়াত শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত হয়। বুধবার জারি করা হয় এ সংক্রান্ত গেজেট। ডিজিএফআই, এনএসআই এবং এসবির রিপোর্ট তলব করা হয় এবং 3টি এজেন্সি থেকে রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়। এই 3টি এজেন্সি জামায়াত শিবির সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত মর্মে যে অভিযোগ করা হয়েছিল, এই মর্মে তদন্ত সাপেক্ষে কোনো সত্যতা খুঁজে পায়নি। এই নিয়ে আইন উপদেষ্টা সচিবালয় জানান, আওয়ামী লীগ নীতিগত দিক থেকে জামায়াতকে নিষিদ্ধ করেনি, বরং করেছে ছাত্র জনতার আন্দোলন দমানোর কৌশল হিসেবে। কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। এটা আওয়ামী লীগ জামাতকে চাপে রেখে তাদের কথা মতো চলতে বাধ্য করার একটা প্রক্রিয়া হিসেবে নিয়েছিল। শীঘ্রই নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে উচ্চ আদালতে আইনি লড়াই শুরুর কথা জানিয়েছেন জামায়াতের আইনজীবী। শুনানির জন্য দরখাস্ত দায়ের করা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেআইনিভাবে রায় দেওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা হয়েছে। গতরাতে মামলাটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে রায় পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন মামলার বাদী। 2011 সালের 10 মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে দেশের পরিস্থিতি বিবেচনায় 10ম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে সংক্ষিপ্ত আদেশে উল্লেখ করেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। এরপর পূর্ণাঙ্গ রায় আসার আগেই এ রায় বাস্তবায়ন হয়ে যায়। ওই বছরের 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংসদে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়।
তবে প্রধান বিচারপতি থেকে অবসর নেওয়ার পর 2012 সালের সেপ্টেম্বরে 342 পৃষ্ঠার সেই পূর্ণাঙ্গ রায়ে সই করেন বিচারপতি ABM খায়রুল হক। পূর্ণাঙ্গ রায়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2টি নির্বাচনের বিষয়টি বাদ দেওয়া হয়। 10ম এবং 11তম যে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা ত্রয়োদশ যে সংশোধনী হয়েছে তত্ত্বাবধায়ক সরকার, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। কিন্তু পরবর্তীতে তিনি যখন ফাইনাল অর্ডার দিলেন তার অবসরের 16 মাস পরে, সেখানে গিয়ে তিনি এটা পরিবর্তন করেছেন এবং এটা একদম বাদ দিয়ে দিয়েছেন। সুতরাং এটা মূল আদেশ বাতিলের শামিল। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতিমূলক, বিদ্বেষাত্মক এবং বেআইনি রায় দেয়া সহ অসত্য ও জালিয়াতিমূলক রায় সৃষ্টির অভিযোগে বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়েছে। কোনো লোভের বশবর্তী হয়ে বিদ্বেষাত্মকভাবে দুর্নীতিপরায়ণ হয়ে যদি কেউ রায় প্রদান করে অথবা কেউ যদি তার রায় পরিবর্তন করে তাহলে এই 2টি ধারায় অপরাধ হয়। সুতরাং প্রধান বিচারপতি খায়রুল হক দণ্ডবিধির 2টি ধারায় সুনির্দিষ্ট অপরাধ করেছেন। আমরা এই অপরাধের বিচার চেয়ে শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করেছি। এর আগেও 26 আগস্ট নারায়ণগঞ্জে বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে শিগগিরই। সেই সঙ্গে আগামী 1 সপ্তাহের মধ্যে প্রশাসন পুরোপুরি সচল হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ। শিক্ষার্থীদের দাবি ক্যাম্পাস এবং হলে সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সরকারি সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও কার্যত বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ। কারণ এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ প্রশাসনের অনেক পদ খালি। এর মধ্যে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ। তিনি জানান, আগামী 1 সপ্তাহের মধ্যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়া হবে। আমার টিম এখনও পুরোদস্তুর, তারা কার্যভার নেননি। তাদের সহযোগিতার জন্য আমি অপেক্ষা করছি, তারা আসবেন। এদিকে রাজনৈতিক প্রভাবমুক্ত ক্যাম্পাস এবং হলে গণরুম না রাখার দাবি জানান শিক্ষার্থীরা। বলছেন, কেউ যাতে নির্যাতিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে গবেষণায় জোর দেওয়ার তাগিদ তাদের। ক্লাস টিউশনি শেষে, এগুলো শেষে, দিন শেষে যেন শান্তিতে একটা ঘুমাতে পারে, সেই পরিবেশটা থাকতে পারে। তাদেরকে যেন মাঝরাতে তাদেরকে ডেকে নিয়ে যেন বিভিন্ন ধরনের প্রোগ্রাম না করা হয়। বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলুক, এটাই চাই। গবেষণার দিক দিয়ে আরও উন্নত হোক। সিলেবাসটা আধুনিকায়ন করা খুবই দরকার। এখনও সেই ব্রিটিশ আমলে সিলেবাসে আর কি পড়ানো হচ্ছে। আর আশেপাশে আর কি এই যে আমাদের লাইব্রেরির সিট সংখ্যা একটু খুবই সংকট। ক্যাম্পাসে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন উপাচার্য। হলগুলোকে ছাত্রদের সাথে এবং হল সংশ্লিষ্ট প্রশাসনকে একসাথে মিলে কথা বলে, বিশেষত ছাত্রদের সাথে, তারা যেহেতু ব্যবহারকারী, দীর্ঘদিনের ভুক্তভোগীরা আছেন, তাদের অনেক পরামর্শ আছে। হলগুলোকে যদি আমরা মোটামুটি ন্যায্যতার ভিত্তিতে পরিচালিত করতে পারি, যে যারা ঢুকবেন তারা প্রকৃত অর্থেই ন্যায্যতার ভিত্তিতে ঢুকবেন। শিগগিরই ক্লাস পরীক্ষা শুরু হবে, সেই সঙ্গে একাডেমিক ক্ষতি পোষাতেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নতুন ভিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারী বৃষ্টিতে নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। কুমিল্লায় গোমতী নদী বিপদসীমার নিচে প্রবাহিত হলেও প্লাবিত হয়েছে নতুন এলাকা। ফেনী, মৌলভীবাজার, চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এসব এলাকায় খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে বানভাসীরা। টানা বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আশ্রয়কেন্দ্রে বাড়ছে বানভাসী মানুষের ভিড়। পর্যাপ্ত নৌযান না থাকায় অনেক প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছাতে পারছেন না স্বেচ্ছাসেবকরা। ওখানে যেতে হলে নৌকার প্রয়োজন, আর পাশাপাশি যে ত্রাণগুলো বাড়ি বাড়ি পৌঁছানোর জন্য আমাদের লাইফ জ্যাকেটের অসম্ভব চাহিদা, কিন্তু এটা আমরা পাচ্ছি না। ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড লক্ষ্মীপুরের 5 উপজেলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়েছে গ্রামের পর গ্রাম। আশ্রয়কেন্দ্র ও উঁচু এলাকায় সরে যাওয়া হাজারো মানুষ শুকনো খাবার খেয়ে দিন পার করছেন। সড়কে কোনো রকম কোনো যানবাহন চলতেছে না। আমাদের ইউনিয়নের মানুষগুলো অত্যন্ত, যে যারা গরিব শ্রেণী আছে, তারা ঠিকমতো ত্রাণ পাচ্ছে না। 7 লাখের উপরে মানুষ আমাদের এখন পানিবন্দী অবস্থায় আছে এবং প্রায় 30,000 লোক আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় দিতে সক্ষম করেছি। চাঁদপুরে 4 দিন ধরে থেমে থেমে বৃষ্টিতে বাড়ছে জলাবদ্ধতা। নোয়াখালী, কুমিল্লার লক্ষ্মীপুর থেকে সরে আসা পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। 3 উপজেলার প্রায় 10,000 মানুষ ঠাঁই নিয়েছে আশ্রয় কেন্দ্রে। যারা এখনো আশ্রয় কেন্দ্রে যায় নাই, তারা গরু, ছাগল, মুরগি নিয়ে খুব বিভ্রান্তিতে আছে। কুমিল্লায় গোমতী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও বাঁধের ভাঙন দিয়ে পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে নতুন এলাকা। শালদা ও ঘুঙুর নদীর পানিতে তলিয়েছে ব্রাহ্মণপাড়া উপজেলা।
এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ গেলেও ব্যবস্থাপনার অভাবে সহায়তা পৌঁছাতে পারছে না। ব্রিজটা ভাঙিয়া গেলে আমরা গেলাম, নৌকাও নাই। ফেনীর বেশিরভাগ এলাকায় নেমেছে বন্যার পানি, তবে খাদ্য, নিরাপদ পানির সংকট ও বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে বানভাসীরা। একটা জামা পরে আমি বাইরেছি, আমার কিছুই আমি নিতে পারি নাই, কি করব আমরা, আমাদের কোনো ঠাঁই নেই। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের গ্রামগুলো নতুন করে প্লাবিত হয়ে দুর্ভোগে এলাকাবাসী। তবে কুলাউড়া, কমলগঞ্জ ও রাজনগর উপজেলার পানি নেমে গেছে। চট্টগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন বন্যার্তরা, তবে কিছু নিচু এলাকা এখনো তলিয়ে রয়েছে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা দুর্গত 11 জেলায় এ পর্যন্ত 31 জন মারা গেছেন বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। নিখোঁজ রয়েছেন আরও 2 জন। এর মধ্যে এ পর্যন্ত কুমিল্লায় সর্বোচ্চ 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে 5 এবং নোয়াখালীতে 6 জন মারা গেছেন। বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, বন্যায় এ পর্যন্ত প্রায় 58,22,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 11 জেলায় 12,27,554 মানুষ পানিবন্দী রয়েছেন। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 4,003টি। এতে আশ্রয় নিয়েছেন 5,40,510 জন। এছাড়া চিকিৎসা সেবায় কাজ করছে 619টি মেডিকেল টিম। এসালামের সম্পদ বিক্রি করে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে, তাই সেই সম্পদ কাউকে না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। বলেন, শুধু এসালামের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক নয়, প্রয়োজনে অন্যান্য ব্যাংকেরও পুনর্গঠন করা হবে। বাংলাদেশ ব্যাংকও এর বাইরে থাকবে না। ব্যাংকগুলোর পুনর্গঠনে প্রয়োজনে বিদেশি সহযোগিতা নেওয়া হবে বলেও জানান গভর্নর। এসালাম সহ যারা ব্যাংকিং খাতে অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আগামী 6 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমে আসলে সুদের হারও কমে আসবে বলে আশাবাদী গভর্নর। এ সময় সবাইকে টাকা তোলার ক্ষেত্রে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এসালাম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে, সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদ হাত না দেয়, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। এটা আমরা তাদের উপর নজরদারিটা এখন খুব বেশিভাবেই রাখবো। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। আওয়ামী লীগের পতনের পর প্রশাসন সহ সব জায়গায় দখল শুরু হয়েছে, ফলে আবারও কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা টিআইবির। দেশের জন্য শঙ্কাজনক রাজনৈতিক শক্তির বিকাশ হচ্ছে বলেও উদ্বেগ জানান সংস্থার নির্বাহী পরিচালক। দুপুরে রাজধানী ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ডক্টর ইফতেখারুজ্জামান এসব মন্তব্য করেন। নতুন বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন শিরোনামে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। গণতান্ত্রিক চর্চা, আইনের শাসন ও মানবাধিকার, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন খাতে সংস্কারের 55 দফা সুপারিশ তুলে ধরেন ডক্টর ইফতেখারুজ্জামান। কাঙ্ক্ষিত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার পরামর্শ দেন টিআইবি প্রধান। এক প্রশ্নের জবাবে 5 আগস্ট পরবর্তী দখলবাজি নিয়ে কড়া সমালোচনা করেন ডক্টর ইফতেখারুজ্জামান। যারা নিজেদেরকে রাজনৈতিকভাবে বেনিফিশিয়ারি বা এর লাভবান ভাবছেন, তারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন টার্ফ দখল করা, জমি দখল করার মতো অবস্থায় তারা চলে গেছেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক স্পেস, গভর্নেন্স স্পেস, উচ্চ পর্যায়ে সচিবালয়ের পদায়ন ইত্যাদি থেকে শুরু করে পুরো বিষয়টাকে একটা বলবো যে এমন একটা বলবো যে শঙ্কার জায়গায় যাচ্ছে বলে আমরা অনেকে মনে করা যৌক্তিক কারণ আছে যে আসলেই কি একটা কর্তৃত্ববাদী দলীয় প্রভাবান্বিত সরকারের পতনের মাধ্যমে আরেকটি দলীয় প্রভাবে প্রভাবান্বিত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে কিনা। বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির তৎপরতা নিয়েও সতর্ক করেন টিআইবি প্রধান। বলতে কোনো দ্বিধা নেই যে আরও বিভিন্ন ধরনের রাজনৈতিক শক্তি, বিভিন্ন ধারার রাজনৈতিক শক্তির প্রকাশ উন্মোচন হচ্ছে, যেগুলো আমাদের জন্য সংখ্যাজনক। বিশেষ করে বাংলাদেশের যে নাগরিকের যে সমতার অধিকার, সকল নাগরিক যে সমতার অধিকার, পরিচয় অবস্থান নির্বিশেষে, যে কোনো পরিচয়ের মার্কারের নির্বিশেষে, সেই অবস্থানে যে আমাদের সম্মত ভিত্তিক সমাজের স্বপ্ন, সেখানে সেটা প্রতিহত করার মতো অনেক উপাদান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদেরকে শঙ্কিত করছে। আদালত অঙ্গনে অরাজকতা সহ সম্প্রতি দায়ের করা মামলাগুলোর ভবিষ্যৎ নিয়েও শঙ্কা প্রকাশ করে টিআইবি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানায় চতুর্থ দিনে অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনটিতে নিরাপত্তার ঝুঁকি থাকায় কাজ করা যাচ্ছে না বলে জানায় তারা। বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটির প্রধান জানান, ড্রোন দিয়ে ভবনটিতে অভিযান চালানো হলেও সেখানে মরদেহের সন্ধান মেলেনি। নিখোঁজদের তালিকা করা হচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, গণপূর্ত বিভাগ এবং ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞদের পরামর্শে নিখোঁজদের মরদেহ উদ্ধারের অভিযান চালানো হবে। 21 ঘন্টা ধরে ভবনটিতে আগুন জ্বলায় সেখানে মরদেহ পাওয়ার সম্ভাবনা কম বলেও উল্লেখ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমান। গত রোববার কারখানা লুট করতে এসে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা। টেকনিক্যাল পার্সনরাই আমাদেরকে এখন মতামত দিবে যে আমরা যে লোকালি আমাদের যারা এখানে সাপোর্ট আছেন ওনারা এখানে কোনো মানে ভিতরে কোনো কাজ চালাতে পারবেন কিনা। আর যদি ওনারা মনে করেন যে ওনারা পারবেন না, আমাদের ন্যাশনালি কোনো সাপোর্টের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা সুপারিশ জানাবো যে আমাদের লোকালি এটা সম্ভব নয়। কেউ খুঁজছেন ছেলেকে, কেউ খুঁজছেন ভাইকে। 4 দিন পরও নারায়ণগঞ্জে পুড়ে যাওয়া গাজী টায়ার কারখানার সামনে স্বজন হারাদের ভিড় বাড়ছে। স্থানীয়রা জানান, লুটপাট করতে এসে একটি পক্ষ আগুন দেয় কারখানাটিতে। এ সময় ভেতরে আটকা পড়েন অনেকেই। পুড়ে যাওয়া কারখানায় দ্রুত উদ্ধার তৎপরতা শুরুর দাবি স্বজনদের। এ ঘটনায় শিক্ষার্থীদের করা তালিকায় বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজ 132 জন। গাজী টায়ার কারখানার সামনে দাঁড়িয়ে দিশেহারা তাইজুল ইসলাম। আগুনের ঘটনায় নিখোঁজ তার 13 বছরের ছেলে। এছাড়া ছোট ভাই ও বোনের ছেলেরও কোনো খোঁজ নেই। যদি আমরা অথচ কঙ্কাল লাশটাও পাই, তারপরেও যদি আমরা মাটি দিতে পারি, আমরা এরপরেও বুঝবো যে আমরা মনে একটা সান্ত্বনা। রোববার কারখানাটিতে দুর্বৃত্তের দেয়া আগুনের ঘটনার চতুর্থ দিনেও তার মতো আরও অনেকেই খুঁজছেন স্বজনদের। আমার যদি লাশটা দিত তবে আমি জীবনে আমি হাতে ধইরা মাটি দিতাম। আমার দুঃখ নাই। কারখানাটিতে আগুন নিভলেও এখনও পড়ে আছে ধ্বংসস্তূপ। প্রত্যক্ষদর্শীরা জানান, লুটপাট করতে এসে 2 গ্রুপের মধ্যে ভেতরে মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়। পরে একটি পক্ষ কারখানায় আগুন দেয়। এ সময় ভেতরে আটকা পড়েন অনেকেই, বলছেন স্থানীয়রা। ভিতরে মনে করেন যে ঢুকছে, এখানে নিচে মনে করেন 400 থেকে 500 লোক ঢুকছে। এরা কেউ মনে হয় নামতে পারে না, ভিতরে আটকা পড়ে গেছে সবাই। কারখানায় নিখোঁজদের তালিকা তৈরি করছেন ছাত্ররা। তাদের হিসেবে বুধবার বিকেল পর্যন্ত নিখোঁজদের সংখ্যা 132 জন। আমরা টোটাল 131 জন লিস্ট করেছি কালকে সকাল থেকে এই পর্যন্ত। কালকে দিন ভরে লিস্টের সংখ্যা বেশি ছিল, আজকে একটু কম। আজকে মাত্র 3 জন। আর এখানে হচ্ছে বর্তমান ঠিকানা হচ্ছে সবাই বরপার দিকে থাকে, আর এজটা হচ্ছে আপনার 18 থেকে 30-এর ভিতরে বেশি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দ্রুত উদ্ধার তৎপরতা শুরুর অপেক্ষায় নিখোঁজদের স্বজনরা। গেল 6 আগস্টের পর কাজ বন্ধ ছিল কারখানাটিতে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভাকাল, যেখানে বিভিন্ন বিভাগের দায়িত্ব ভাগ করে দেওয়া হবে পরিচালকদের। গুরুত্বপূর্ণ দায়িত্বে যাদের নিয়ে প্রশ্ন নেই সেখানে পরিবর্তন আসবে না। শূন্য জায়গাতে দেখা যাবে নতুনদের। একজন পরিচালককে নিতে হবে একাধিক দায়িত্ব। অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছ হোক, পরিবর্তন আসুক কিছু বিভাগে, সেই দাবি সাবেক ক্রিকেটার রকিবুল হাসানের। গঠনতন্ত্র অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের সংখ্যা 25 জন। সরকার পতনের পর 15 জনের কোনো খোঁজ খবর নেই। বোর্ডের কোনো কার্যক্রমে তাদের দেখা যায়নি। ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম যোগ দেওয়ার পর জরুরি সভায় দায়িত্ব ভাগ করা হবে বিভাগগুলোর। 9 জনকে দেয়া হবে 24 বিভাগের দায়িত্ব। নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকে দেখা যেতে পারে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে। বিপিএলের দায়িত্ব যেতে পারে ফাহিম সিনহার কাঁধে। অ্যাকাউন্টস, গ্রাউন্ডস কমিটি, আম্পায়ার্স কমিটিতে পরিবর্তন আসার সম্ভাবনা কম। ডেভেলপমেন্ট কমিটিতে সুজনকে রাখা হবে কিনা সেই আলোচনা চলছে। একদম পানির মতো স্বচ্ছতা, এই জিনিসটা করতে হবে। আম্পায়ার ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট নিয়ে অনেক কথা আছে, অনেক রকম সমস্যা এখানে হচ্ছে। সিসিডিএম নিয়েও অনেক কথা আসবে। এবং দেখেন, কনস্টিটিউশনের অ্যামেন্ডমেন্ট ইজ এ মাস্ট, এখানে করতে হবে। মিটিংয়ে আলোচনা হবে সাকিবের মামলা নিয়েও, যে মামলা নিয়ে এরই মধ্যে টাইগার অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছে ক্রিকেট বোর্ড ও সতীর্থরা। সাকিবের মতন একটা খেলোয়াড়, যেদিকে একটা বিশ্ব নন্দিত একটা খেলোয়াড়, আমাদের জন্য একটা বড় প্রাইজ। আমি মনে করি যে এই মামলা টিকবে না, টিকা উচিত না, ব্যক্তিগত আমার মতামত। কারণ এরকম প্রচুর মামলা আরও দেখতেছে হচ্ছে, কোনটা টিকবে জানি না। আই এম কনসার্ন সাকিব, আমরা এক ফ্যাটার্নিটির লোক এবং তাকে
কোন এক মার্ডার গেছে, সাকিব মার্ডার করবে, আর ওই সময় তো সে দেশেই নাই। বিসিবির এই মিটিং থেকে আভাস পাওয়া যাবে সামনের কার্যক্রম ও গতি প্রকৃতির সম্পর্কে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চিকিৎসকদের কক্ষের সামনে নেই ওষুধ কোম্পানির প্রতিনিধি, নেই প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলার হিড়িক। এই চিত্র এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। কর্তৃপক্ষ বলছে, রোগী ভোগান্তি কমাতেই হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের ভেতর থেকে সরানো হয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স। ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, প্রতিদিন রোগী আসেন 4 থেকে 5 হাজার। কোনো বিভাগের সামনেই চোখে পড়ল না ওষুধ কোম্পানির প্রতিনিধিদের উপস্থিতি। এই হাসপাতালের বহির্বিভাগে বসেন 70 জন চিকিৎসক। দিনে একজন ডাক্তারের কমপক্ষে 1 ঘন্টা ব্যয় হতো ওষুধ কোম্পানির প্রতিনিধিদের পেছনে। এতে প্রতিদিন অন্তত 1,500-এর মতো রোগী পড়তেন ভোগান্তিতে। প্রতিদিন হয়তো বা 10 থেকে 15টা কোম্পানির আসতো, কমপক্ষে যে 2-3 মিনিট করে থাকতো, আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তাকে সময় দিতাম। আমার অফিসার হচ্ছে 8টা থেকে 2:30টা, তো এই 1 ঘন্টা হয়তো বা আমি রুগীকে সময় দিতাম। সেই ক্ষেত্রে আমার রুগীর টাইম ডিউরেশনটা রুগী কম পেত। 2 নম্বর কথা, কোয়ালিটি অফ দ্য ট্রিটমেন্টটাও কম হতো। প্রতিটা মুহূর্তই খুব গুরুত্বপূর্ণ। যদি ওষুধ কোম্পানি এসে গেলে আমরা আমাদের কাজে ডিস্টার্ব করতো, যার ফলে আমাদের রুগী দেখায় প্রচণ্ড ব্যাঘাত ঘটতো। এই সিদ্ধান্ত যদি ভবিষ্যতের জন্য বাস্তবায়িত থাকে, আমাদের চিকিৎসকদের জন্য কাজের পরিবেশ অনেক বেশি উন্নত হবে। দেশের সবচেয়ে বড় এই হাসপাতালে প্রতিদিন বিভিন্ন ওষুধ কোম্পানির 300-র বেশি প্রতিনিধি আসেন। অনেক কোম্পানির 3 থেকে 4 জন প্রতিনিধিও কাজ করেন। রোগী দেখার ফাঁকে চিকিৎসকদের কাছে গিয়ে ওষুধের বিজ্ঞাপন করতেন তারা, যা বন্ধ হয়েছে। যেসব মেডিকেল অফিসাররা থাকে, হিমশিম খেতে হয় এই রোগীদের সামলাতে। এর মধ্যে আমাদের যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা যখন একজন ডাক্তারের রুমে ঢোকে, তার একটা বড় সময় কিন্তু সে নষ্ট করে দেয়। তো আমি আসার পর থেকেই চেষ্টা করছি যে এই সময়টা যেন সে নষ্ট না করতে পারে। তারপরও 2-1 জনকে পাওয়া গেল ক্যাম্পাসের ভেতর। ভিতরে আসতে নিষেধ করে। আমি আসি না, আমি একটা কাজে আসছিলাম। এদিকে হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশ বন্ধ হওয়ায় স্বস্তি জানিয়েছেন রোগীরাও। কাগজ নিয়ে টানাটানি করে, তাহলে অবশ্যই এটা খুব খারাপ। তাদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না, এটার জন্য আসলে অনেক ভালো, সাধুবাদ জানাই। অনেক ভালো, সেটা বলে প্রকাশ করা যাবে না। আমরা যা উপকার পাইতেছি এটা কখনোই পাই নাই। রোগী ভোগান্তি কমাতে দেশের সব সরকারি হাসপাতালেই ওষুধ কোম্পানির প্রতিনিধি প্রবেশে নিষেধাজ্ঞার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সীমা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় হাসপাতালে ওই নারীর সদ্য ভূমিষ্ঠ নবজাতকও মারা গেছে। মঙ্গলবার রাত 9:30টার দিকে বাসায় ঢুকে ওই নারীকে ছুরিকাঘাত করে অজ্ঞাত এক যুবক। নিহতের স্বামী জুয়েল জানান, যুবকটি ধারালো অস্ত্র নিয়ে বাসায় ঢুকে সীমাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে তখনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই ওই নারীর মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার রাতে সিজার করে সীমার একটি ছেলে সন্তানের জন্ম হলেও রাতেই নবজাতক মারা যায়। এদিকে এই হত্যার বিচার দাবি করেছেন স্বজনের পরিবার। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর এই ছিল বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশে। এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।